আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান গাজী টিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ নিবেদিত দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের মাঝে কুইজ স্পন্সর হিসেবে সংযুক্ত রয়েছেন বুখারী লুঙ্গি, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কুমিল্লা, মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, হিরাজিল ভিউ, বিটিএস ফ্যামিলি এবং সাকিব পাবলিকেশনস। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, উপস্থাপন করব, সেটি হচ্ছে ধর্মীয় শিক্ষার গুরুত্ব। আর এই বিষয়ে কথা বলার জন্য, আলোচনা করার জন্য আমাদের জিটিভির স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, ইসলামী তাহজিব তামাদ্দুনের আবাদভূমি, ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর মাননীয় অধ্যক্ষ মহোদয় ডক্টর মুফতি হিফজুর রহমান। চলুন আমরা মহোদয়কে বরণ করে নেই এবং ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর দরবারে শুকরিয়া করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করে আমরা যাব সরাসরি মূল আলোচনায়। আমরা ইতিমধ্যেই আমি উপস্থাপন করেছি, আপনি শুনেছেন, যে বিষয়টি নিয়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের যেই ধর্মীয় যেই জ্ঞানটা প্রয়োজন, এই ধর্মীয় জ্ঞানের গুরুত্ব সম্পর্কে আপনার কাছ থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দ্বীনি শিক্ষা বলতে আমরা বুঝি ইসলামী শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যেই আয়াতটি নাজিল করে তাকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, নেওয়ার জন্য বলেছেন, সেটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শিক্ষার মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে চেনা, জানা এবং তার আনুগত্য করা, সে অনুযায়ী জীবন গড়ে দুনিয়া শান্তি এবং আখিরাতের মুক্তির ব্যবস্থা করা। এই ব্যবস্থা শুধুমাত্র ইসলামী শিক্ষার দ্বারাই সম্ভব, দ্বীনি শিক্ষার দ্বারাই সম্ভব। আমাদের দেশে আলহামদুলিল্লাহ দ্বীনি শিক্ষার দুটি ধারা চালু আছে, একটি আলিয়া ধারা এবং একটি কওমি ধারা। আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থায় আলহামদুলিল্লাহ দিন, দুনিয়া এবং আখিরাত সব কিছু সম্পর্কে একটি সম্যক ধারণা দেওয়া হয় এবং মানুষদেরকে, শিক্ষার্থীদেরকে শিক্ষিত করার ব্যবস্থা করা হয়, যার কারণে তারা দুনিয়ার বিভিন্ন লাইনে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা অন্য কোনো পেশায়, হিসাব বিজ্ঞান, ওসব পেশায় তারা ভালো করে এবং তারা চাইলে একজন ভালো আলেমও হওয়ার সুযোগ এখানে রয়েছে। সেখানে কওমি ধারায় শুধুমাত্র দ্বীনের প্রতি গুরুত্ব দেওয়া হয়, বাকি যে সমস্ত দুনিয়ার বিষয়গুলি আছে এগুলোকে অনেকটাই গৌণ করে দেখা হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে আলিয়া শিক্ষাধারায় যে ব্যবস্থা চালু আছে, এটির মধ্যখানে কিছুটা ভাটা পড়লেও বিগত সরকারের আমলে 17 বছর পর্যন্ত মাদ্রাসা ছাত্ররা খুবই অবহেলিত, নিগৃহীত ছিল। তাদের চাকরির ব্যবস্থা ছিল না। সিলেবাস কাটছাট করে এমন করা হয়েছে যে তারা না ঘরকা না ঘাটকা এই অবস্থা হয়ে গিয়েছিল। এবং অনেকের বয়স কিন্তু ইতিমধ্যে জব অ্যাপ্লিকেশনের সময়টা চলে গেছে, এজ তার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন আমাদের এই গত 1-1.5 বছরে বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, মাদ্রাসা সিলেবাস, কারিকুলাম মাদ্রাসা বোর্ডের আন্তরিকতার কারণে চেঞ্জ করা হয়েছে এবং এটা যদি বর্তমান নির্বাচিত সরকার চালু রাখেন এবং এই ধারা অব্যাহত রাখেন, তাহলে আশা করা যায় যে ভালো কিছু একটা আমরা ফসল পাবো ইনশাআল্লাহ। জি। শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে মাদ্রাসা বোর্ড, শিক্ষার সবগুলো উইং এটার সাথে গভীরভাবে যুক্ত আছে। বিশেষত মাদ্রাসা বোর্ডের শিক্ষা কারিকুলাম উইংটা খুব বেশি সচল ছিল, যার কারণে আমরা প্রথম ইবতেদায়ী থেকে 8ম শ্রেণী পর্যন্ত আরবি শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে আমরা সুপারিশ করেছি 60 আরবি শিক্ষার বই যেন এখানে, কিতাব যেন এখানে সংযুক্ত করা হয়, যাতে করে আরবির বেসিক নলেজটা আলিয়া মাদ্রাসার এই পর্যায়ের ছাত্রদের মধ্যে চলে আসে। জানেন এখন কি হয়,
এবং যদি আমাদের যেহেতু শিক্ষামন্ত্রী আন্তরিক এবং ওনার পূর্ব অভিজ্ঞতা আছে, যে ইনশাল্লাহ আমরাও আশাবাদী যে একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। ইতিপূর্বে সফল মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী এখনো আছেন এবং তিনি সে অনুযায়ী কাজ করবেন আশাবাদী ইনশাল্লাহ। জি, আমরা শুনবো আপনার কথা। তো আমরা চাচ্ছি যে এখন মাদ্রাসায় আগে দুটি বিভাগ চালু ছিল, একটা ছিল মানবিক বিভাগ বা কলা বিভাগ, আর একটা ছিল আমাদের ওই বিজ্ঞান বিভাগ। তো এই বছর থেকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আলিয়া মাদ্রাসাগুলোতে হিসাব বিজ্ঞান চালু হবে। কিন্তু হিসাব বিজ্ঞান চালু করবেন, মানে বিষয়টা ইতিমধ্যে সমালোচনা ঝড় হয়েছে, যে ঠিক এমনটাই ঝড় হয়েছিল যখন দাখিল পর্যায়ে আলিয়া মাদ্রাসাতে বিজ্ঞান বিভাগ করা হয়, ওটা কিন্তু সফল। তো এটাতে কতটুকু আশাবাদী আমরা আসলে যেটা চেয়েছি সেটি হলো একটি রাষ্ট্র বা সরকার পরিচালনার জন্য সব সেক্টরে যোগ্য, সৎ, দক্ষ নাগরিক দরকার। যোগ্য, সৎ, দক্ষ নাগরিক তৈরি করার জন্য সবচেয়ে উত্তম প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলি, যেহেতু সেখানে মানুষের মধ্যে আল্লাহর ভয় তৈরি করা হয় এবং তারা আল্লাহ তাআলার পরিচয় যেমন জানে, দুনিয়া তাদের ডিউটি কি এটাও তারা জানে, আখিরাতে তাদের জবাবদিহিতার বিষয়টিও তারা ভালোভাবে আত্মস্থ করে। এই অর্থনীতি ছাড়া, টাকা পয়সা ছাড়া, লেনদেন ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া একটা দেশ টিকতে পারে না, পারার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে ব্যবসা শিক্ষা চালু করার যে সুফল আসবে বলে আমরা মনে করি সেটি হলো আমাদের সুদভিত্তিক অর্থ ব্যবস্থার একটি পরিবর্তন আসবে। দ্রব্যমূল্যে ভেজাল দেওয়ার যে প্রবণতা এটি বন্ধ হবে, ওজনে কম দেওয়া এটা বন্ধ হবে, মজুতদারি বন্ধ হবে এবং মানুষের মধ্যে যে ইসলামিক ভিত্তিতে লেনদেন, ব্যবসা বাণিজ্য করা যায় এইটার একটা সম্যক ধারণা মানুষের মাথায় আসবে, মাইল ফলক হবে একদম ইনশাল্লাহ। কারণ যে পাইলট প্রকল্প নেওয়া হয়েছে 100টি মাদ্রাসায় দেওয়ার জন্য, আশা করি আগামীতে এটার পরিধি বাড়বে এবং এখানে শিক্ষার্থীরা বিভিন্ন ফাইন্যান্স সেক্টরে কাজ করতে পারবে, ব্যাংকিং খাতে জব করতে পারবে, তারপর হিসাব বিজ্ঞানে ভালো করবে। এরা বড় বড় ইসলাম ভিত্তিক একটা অর্থনৈতিক ব্যবস্থার কাঠামো তৈরি করতে তারা সহযোগী হবে ইনশাআল্লাহ, এবং সেখানে দুর্নীতিটা অনেকাংশে কমে যাবে এবং তাদের আমরা প্রত্যাশা করি। কারণ যেহেতু তারা আল্লাহর ভয় থাকবে, সুতরাং তারা ওই যে ডাক্তাররা শুধুমাত্র অমানবিকভাবে মানুষদের কাছ থেকে রক্ত চোষার মতো টাকা নেয়, তারা এমন হবে না। ওই ইঞ্জিনিয়ার যে নাকি ভুলভাল করে মানুষদেরকে বিল্ডিং ধ্বংস করে দেয়, ব্রিজ কালভার্টে ক্ষতি করে, এইরকম কিছু হবে বলে আমরা মনে করি না, বরং এটা একটা ব্যবস্থাপনায় নিয়ে আসার সুযোগ হবে আশা করা যায়। কিন্তু সেই সাথে একটি শিক্ষা যেটা আমরা একদম প্রাইমারি লেভেল থেকে প্রয়োজন, অনেক আশার বুক বেঁধে এখনও 40টি বছর পার করিয়ে দিয়েছেন অনেক শিক্ষক, অনেকে অনশনরত আছেন, অনেকে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন স্বীকৃতির জন্য, যে আমি স্বতন্ত্র ইফতারির কথাই বলছি, এবং সেই সাথে আরও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে ইফতেদায়ী মাদ্রাসাগুলি, বিশেষত স্বতন্ত্র যেগুলি, এগুলি চরমভাবে অবহেলিত। অথচ এটা বাস্তব সত্য যে ইফতেদায়ী মাদ্রাসা দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসার জন্য ফিডার প্রতিষ্ঠান। এমন অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো ফাজিল, দাখিল, কামিল মাদ্রাসা, যেগুলোর বাউন্ডারির মধ্যে কোনো ইফতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা একটিও নাই। এটা হলো বাস্তবতা। আর ওই স্বতন্ত্র ইফতেদায়ী না থাকার কারণে উপরের শ্রেণীগুলিতে তারা কাঙ্ক্ষিত ছাত্র পাচ্ছে না। আমরা যেটা হাই স্কুলের দিকে তাকাই অথবা একটা কলেজের দিকে তাকাই, তাহলে দেখি যে এর বাউন্ডারির ভিতরে একটা হাই স্কুলের বাউন্ডারিতে কমপক্ষে 8-10টা প্রাইমারি থাকে, আবার 8-10টা হাই স্কুলের মানে ক্লাস্টারে একটা কলেজ থাকে, কিন্তু কোনো মাদ্রাসার এরকম ফিডার প্রতিষ্ঠান নাই, যার কারণে মাদ্রাসার শিক্ষার্থীদের সংখ্যা কম। এখন মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে হলে, গতি দিতে হলে, অথবা জাতিকে এরকম উৎকৃষ্ট সুনাগরিক উপহার দিতে হলে ইফতেদায়ী মাদ্রাসা কোনো বিকল্প নাই। একদম এই বাস্তবতা থেকে কিন্তু আমরা এটা সরকারকে জানিয়েছি এবং আমরা সুপারিশও করেছি। সেই আলোকে সরকার প্রায় 1200 বা 1000 মাদ্রাসার এমপিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু কোন কারণে কোথায় আটকে গেছে এটা আমরা আর জানতে পারি নাই। বিগত এই অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছিলেন
শেষ পর্যন্ত বিষয়টি বাস্তবায়ন হয়নি। যে বর্তমান গভর্নমেন্ট আমরা আমরা আশা করতে যতটুকু পারি জানি কিনা? যে এটা ঝুলন্ত অবস্থায় আছে। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী উনি খুব শিক্ষাবান্ধব মানুষ এবং বিশেষত মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষার প্রতি তার একটি দুর্বলতা আছে। আশা করি দেশের সিংহভাগ মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য উনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে যখন একটি চাঙ্গা করার ব্যবস্থা হবে, অবশ্যই মাদ্রাসাগুলোর অবস্থাও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা দেশের বিভিন্ন জেলাতে দেখেছি যে ইবতেদায়ী মাদ্রাসায় ছাত্রদের সংখ্যা কিন্তু হু হু করে বাড়ছে। সেই তুলনায় প্রাইমারি স্কুলে কিন্তু ছাত্র শূন্যতা বা কমতির একটা ধারা আমরা লক্ষ্য করছি বেশ কয়েক বছর ধরে। মানুষ এখন বুঝতে শিখেছে যে আমার ছেলেকে, আমার সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে, তাইলে আর আমার শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাতে হবে না। এদেশে দেখেন কোনো আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, তাদের কোনো পিতামাতা আশ্রমে থাকে না, বৃদ্ধাশ্রমে থাকে না। আমরা যাদেরকে উচ্চশিক্ষিত করেছি অথচ মানবিকতা শিখাতে পারে নাই, মানুষ করতে পারি নাই, যাদের অন্তরে আল্লাহর ভয় তৈরি করতে পারে নাই, তাদের দ্বারা না মানুষের খেদমত হয়েছে, না জাতির খেদমত হয়েছে, না সমাজের খেদমত হয়েছে। একজন মা বাবা উচ্চশিক্ষিত করে একজন ছেলেকে তৈরি করেছেন, উনি আতঙ্কের মধ্যে আছেন। কালকেও একটা লোকের আর্তনাদ দেখলাম, উনি সবাইকে বলছে যে সব কিছু বিক্রি করে দিয়ে, নিঃশেষ করে দিয়ে ছেলেকে মানুষ করেছি, এখন আমি বৃদ্ধাশ্রমে। আপনাদেরকে বলি, আপনারা সব কিছু মানে বিলিয়ে দিয়ে খরচ করে বাচ্চাদেরকে উচ্চশিক্ষিত করবেন না। এটা একটা অভিভাবকের খ্যাত ছিল। তাহলে উচ্চশিক্ষিত করবে না, তাহলে কি শিখতে হবে? মানে উচ্চশিক্ষিত করার বিষয়টা হলো উনি শিক্ষিত করেছেন, মানে মানবিক মানুষ তৈরি করতে পারেন নাই। ধর্মীয় শিক্ষা না থাকার কারণে সে আল্লাহর ভয়ও তার মধ্যে নাই এবং মানুষের প্রতি যে তার দায়বদ্ধতা আছে, পিতামাতার প্রতি যে তার দায়বোধ আছে, এটাও কিন্তু সে তার সেন্সে কাজ করে না। সে নিজে ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, সে আত্মকেন্দ্রিক হয়েছে। হ্যাঁ, সে কিন্তু মানে পিতামাতা, সমাজ, রাষ্ট্র এগুলোর প্রতি যে তার দায়ভার আছে এটা সে ভুলেই গেছে। না, যে তার পরিবারকে চিনতে পারে না, সে রাষ্ট্রকে চিনে তো প্রশ্নই আসে না। পিতামাতার হক যে আদায় করে না, সে অন্যের হক কি আদায় করবে? তো সে তাকে দিয়ে রাষ্ট্র গর্ব কিভাবে? সে রাষ্ট্রের জন্য কিছু করার কোনো এই জন্য আমাদের উচিত হলো আমাদের এই যে ধর্মীয় শিক্ষাটাকে, ইসলামী শিক্ষাটাকে উজ্জীবিত করা। সেই জন্য আমরা যে সিলেবাস, যে কারিকুলাম মাদ্রাসা বোর্ডে আছে, এটা আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম। এটা এখন দোরগোড়ায় পৌঁছে দেওয়া হলো মানে জাতির প্রত্যাশা। এখন যেখানে একটা প্রাইমারি আছে, ওর পাশাপাশি একটা ইবতেদায়ী মাদ্রাসা করা উচিত। অথবা যেখানে মানে পিছিয়ে পড়া জনশক্তি আছে, সেখানে আপনার ব্যাপকভাবে ইবতেদায়ী মাদ্রাসাগুলি তৈরি করা উচিত এবং তাদের সকল বেতন ভাতা এগুলো সরকারের পক্ষ থেকে পরিচালনা করা উচিত। এমনকি এগুলি সরকারি করা উচিত, যেমনভাবে সরকারি প্রাইমারি স্কুলগুলি সরকারিকরণ করা আছে। যদি সেটা করা যায়, পুরো জাতি উপকৃত হবে, দেশ দুর্নীতিমুক্ত হবে এবং সরকার, রাষ্ট্র একটি ভালো অবস্থানে যাবে ইনশাল্লাহ। কিন্তু কিছু কিছু জায়গায় অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে, আমরা দেখলাম ইতিপূর্বে যে সেখানে মাদ্রাসা পরিচালিত হচ্ছে, অনেক দীর্ঘদিন যাবৎ সে কর্মরত আছে। যে নামাত্র শুনলো যে নতুন করে আপনার এই জাতীয়করণ করা হবে, পরে বললো যে এমপিও হবে, নবায়ন হবে, সেখান থেকে অনেককে ছাঁটাই করে দিল। এটা হচ্ছে ম্যানেজিং কমিটি কর্তৃক। তো যদি এই যদি হয় অবস্থা, তাহলে এদিক থেকে আমরা কিভাবে পাবো? এটা নিয়ন্ত্রণ করাও সহজ। সরকার যদি সিদ্ধান্ত নেয় এবং সেখানে একটি জাতীয় কমিটি সরকারি জনশক্তি দিয়ে তৈরি করে দেয়, যারা শিক্ষক নিয়োগ করবেন, জনবল যাচাই করবেন, তাহলে এখানে দুর্নীতি হওয়ার সম্ভব শূন্যের কোটায় নেমে আসার সুযোগ আছে। এবং এটা সরকারকেই নিতে হবে এই দায়ভার। এটা পাবলিকলি যেহেতু থাকলে নানা ধরনের মুরলীপনা করার অভ্যাস আমাদের মানুষের মধ্যে আছে, এটা বন্ধ করতে হবে। তাহলে আশা করা যায় যে একটা ভালো অবস্থানে পৌঁছে যাবে। আর এই মাদ্রাসা স্থাপনের যে শর্ত সারা আগে ছিল আপনাদের এই মাদ্রাসাগুলি, এগুলো বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকটাই শিথিল করা হয়েছে। কিন্তু এখন এতগুলো মাদ্রাসার যে বেতন ব্যবস্থাপনা, এগুলো
অন্তর্বর্তী সরকার কিছু করে যায়নি, যেতে পারেনি হয়তো। আচ্ছা, আমরা এর আশা কোনো করব কারণ যে এই কোনো সরকার এটা কারণটা কি? মানে আমরাও তো দেখলাম যে ব্যানবিজ হয়েছে আর অনেক কিছু এগুলি দেখলাম। আমলাতান্ত্রিক জটিলতা তো আমাদের কাছে ক্লিয়ার। কোনো একটা ফাইল এক জায়গায় দিলে দীর্ঘক্ষণ ঘুরে, দীর্ঘদিন ঘুরে নানা রকমের জটিলতা তৈরি হয়। লাল ফিতার দূরত্ব বলতে তো আমরা সবাই বুঝি, কিন্তু আলহামদুলিল্লাহ মনে হয় এখনকার মানুষ অনেক সচেতন। আর বিগত এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা মানে ওটাকে তত গুরুত্ব দেয়নি, অথবা রেখে দিয়েছে যে কোনো নির্বাচিত সরকারের জন্য। এখন যেহেতু নির্বাচিত সরকার আছে এবং শিক্ষামন্ত্রী সচেতন মানুষ, আশা করা যায় যে এটা হয়তো খুব দ্রুতই হয়ে ইনশাল্লাহ যেতে আমাদের পারে আত্মবিশ্বাস আছে, কিন্তু এরপরও যারা আশাহত এবং বিভিন্নভাবে অনেকেই এই পেশাতে এখনো রয়েছেন, অন্যতা যাবেন না, তাদেরকে ইনশাল্লাহ। আসলে মানে অন্তর থেকে ধন্যবাদ আর মোবারকবাদ জানানো ছাড়া আমাদের কাছে কিছু নেই। এবং আল্লাহর পক্ষ থেকে তারা তো অবশ্যই যা একটা পাবে। বড় ধরনের দিনই কাজের মধ্যে জড়িত আছেন। আর এর চেয়ে ভালো কাজ কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন পড়াচ্ছেন। এবং এই গভর্নমেন্টও যদি এই কাজটাকে শানিত করার জন্য এগিয়ে আসেন, তাহলে এই গভর্নমেন্টও একদম ওইরকমভাবে একটা মাইল ফলক হয়ে থাকবে। অবশ্যই ইনশাল্লাহ হবে। আর ওই যে কিছু না হলেও তো আমাদের কিছু করা লাগবে, সেই চিন্তা থেকে অন্তত নুরানি স্টাইলে আপনাদের এই মাদ্রাসাগুলো চালানো যাইতে পারে, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের সংস্কৃতি হারিয়ে না ফেলে, দিনকে হারিয়ে না ফেলে। জি, আমরা আরেকটু কথা শুনবো আপনার থেকে, যেমন আমাদের কালচার থেকে একটা বিষয়, যেমন যে আপনি নুরানির কথাটা যেন আনলেন, সেখানে আমরা যেমন নুরানি পদ্ধতির যে শিক্ষাটা, এইভাবে আরও কিছু কিছু জায়গায় আমাদের সেট করা যায় কিনা, মানে এইভাবে আর কি, যেমন মসজিদ ভিত্তিক যদি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কিছু রয়েছে, এবং আরও ব্যাপকভাবে আমরা করতে পারি ইবতেদায়ী কিনা। মাদ্রাসার যে সিলেবাস আছে, ইবতেদায়ী যে সিলেবাস আছে, এই সিলেবাস আন্তর্জাতিক মানের সিলেবাস। এখন ওখানে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া এবং তাদেরকে নার্সিং করা হলো বিষয়। যদি ওই সিলেবাস এবং কারিকুলাম অনুসরণ করা হয়, তাহলে একটি প্রকৃত অর্থে একজন দিনী মানবাধিকার লোক তৈরি করা বা ইসলামী শিক্ষায় একটা বেসিক তৈরি করে দেওয়া, এটা সম্ভব। ইনশাআল্লাহ দরকার হলো একটা সিদ্ধান্ত নেওয়া এবং তাদেরকে নার্সিং করা। ইনশাআল্লাহ আপনার জন্য অনেক শুভকামনা। আপনার জাযাকাল্লাহ। আপনার মাধ্যমে আমরা অনেক কিছু শুনতে পারলাম, জানতে পারলাম। আমরা আশাবাদী ইনশাআল্লাহ তাআলা, এই গভর্নমেন্ট যেহেতু ইতিপূর্বে 4 দলীয় জোট বিএনপি সরকার যখন ছিলেন, তখনও কিন্তু মাদ্রাসার প্রতি অনেকটা ভালো নজর ছিল। তো আশা করছি এই ধর্মীয় শিক্ষাকে শানিত করার জন্য যেন আখেরাতের মুক্তি হয়, সকলের দুনিয়া শান্তি হয়, এই হলেও, এবং অনেক লোকগুলোর শিখবে, শিখাবে, কর্মসংস্থানের হবে, রুজি রোজগারের হবে, সব মিলিয়ে একজন বাইক চেন এইভাবে করে করে একজনের উপরে একজন করবে, এবং সবার উপরে তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপরে আত্মবিশ্বাস রাখতে পারি, ইনশাআল্লাহ তাআলা করবে। এটাই আজকের অনুষ্ঠান থেকে আমাদের দাবি। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ যেন কবুল করেন এই পবিত্র মুহূর্তে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম জিটিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ নিবেদিত দিন ইসলাম, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের মাঝে আরও সহযোগী স্পন্সর ছিলেন বুখারি লুঙ্গি, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সাকিব পাবলিকেশনস এবং বিটিএস ফ্যামিলি হিরাজিল ভিউ। তো আজ এই পর্যন্তই। ঠিক একই সময় একই চ্যানেলে আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।